আজকে আমরা ফিজিক্সের তৃতীয় অধ্যায়ের কিছু নৈবেতিক সলভ করব, যেগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর যদি তুমি আজকে 10-12টা নৈবেতিক করবো, এই 10-12টা নৈবেতিক যদি তুমি করতে পারো, এই অধ্যায়ের ম্যাক্সিমাম নৈবেতিক গুলো তুমি দেখে দেখেই করে ফেলতে পারবে। আচ্ছা, আমরা 1 নাম্বারটার দিকে একটু খেয়াল করি। 1 নাম্বার কি বলা আছে যে অ্যালুমিনিয়াম 3+ এ কতটি ইলেকট্রন আছে। অ্যালুমিনিয়াম 3+ এ কতটি ইলেকট্রন আছে। আচ্ছা, অ্যালুমিনিয়াম 3+ মানে তুমি কি বুঝো? 3+ মানে কি? অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করেছে। ওকে, এখন অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 13। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা 13, এখান থেকে ত্যাগ করেছে কয়টা? 3টা। তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 10। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। আবার এই প্রশ্নটা একটু ঘুরে দেয় যে Al3 এইভাবেই দিবে, Al3+ এ কতটি প্রোটন আছে। আচ্ছা, আমরা জানি ইলেকট্রন ত্যাগ করে, প্রোটন নয়। তো এখান থেকে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করেছে, মানে কি অ্যালুমিনিয়াম ইলেকট্রন সংখ্যা কমে গেছে, কিন্তু প্রোটন সংখ্যা, অ্যালুমিনিয়াম প্রোটন সংখ্যা কত ছিল? 13। তার মানে কি অ্যালুমিনিয়াম প্রোটন সংখ্যার কোনো চেঞ্জ হবে না, অ্যালুমিনিয়াম প্রোটন সংখ্যা যা ছিল তাই থাকবে। আচ্ছা, 1 নাম্বারটা ক্লিয়ার। 2 নাম্বারটা কি বলা আছে যে 2 নাম্বারটা বলা আছে Q-Z আয়নের ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, তুমি এটাকে খেয়াল করো যে ক্লোরিন মাইনাস মানে কি? তুমি এটা দেখা কি বুঝো যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে বসে আছে। তো আমরা জানি ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত? 17। এখন ক্লোরিন এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে আসে, তাহলে ক্লোরিনের কত হইলো? 18। সেম পজিশন। এখানে কিউ মাইনাস মানে তুমি কি বোঝো? কিউ একটা ইলেকট্রন নিয়ে আসে, তার মানে কি এটা কি হবে তাহলে? একটা ইলেকট্রন নিয়ে আসে, এখানে ক্লোরিন একটা ইলেকট্রন নিয়েছিল, এই জন্য এখানে ক্লোরিন +1 হয়েছিল। তো এটাও সেম। প্রোটন সংখ্যা এখানে কয়টা ইলেকট্রন নিয়ে আসে? একটা, তার মানে কি Z+1। আচ্ছা, 3 নাম্বারটা আমরা একটু বুঝি। 3 নাম্বারটা 3 নাম্বার কি বলেছে? এফ অরবিটালে উপস্তর সংখ্যা কত? এফ অরবিটালে উপস্তর সংখ্যা কত? আচ্ছা, যে কোনো অরবিটালের উপস্তর সংখ্যা এখানে এফ অরবিটাল দিয়ে রাখছে, অন্য কোনো অরবিটালও দিতে পারে। আচ্ছা, যে কোনো অরবিটালে ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র হচ্ছে 12+1। যে কোনো অরবিটালে ইলেকট্রন সংখ্যা বের করার, যে কোনো অরবিটালের উপস্তর সংখ্যা বের করার সূত্র হচ্ছে 12+1। ওকে, এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে 2l+1, 12 এলটা আবার কি? তুমি এখানে শর্টকাট বুঝে নাও যে এল মানে হচ্ছে SPDF। এল মানে কি? এল মানে হচ্ছে SPDF, মানে এল এর মান এই চারটার মধ্যে যে কোনো একটা হতে পারে। এখন তোমার এখানে যেটা দেওয়া থাকবে তুমি সেটা করবে। এখানে এল এর মান কি দেওয়া আছে? এল এর মান দেওয়া আছে এফ। আচ্ছা, এখন এফ এফ কোথায়? এখানে। এখন এফ মানে কত? এফ মানে কত আমরা জানি। এস মানে কত? 0। পি মানে কত? 1। ডি মানে কত? 2। এফ মানে কত? 3। ওকে, এফ মানে কত? 3। তার মানে কি এল এর মান কত? 3। ওকে, তাহলে 2 গুণ 3+1, তাহলে কত হলো? 3 × 2 = 6, রেখে 7। তার মানে কি যে এফ অরবিটালে উপস্তর সংখ্যা হচ্ছে 7। আচ্ছা, আমরা 4 নাম্বারটার দিকে একটু খেয়াল করি। 4 নাম্বার কি বলেছে যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে। এখানে 4টা অপশন দিয়ে রাখছে, 4s, 3d, 4p, 5s। এখানে 4টা অপশন আছে যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে। আচ্ছা, আমরা জানি আইয়ুব-বাই নীতি অনুসারে কি জানি যে যে অরবিটালের শক্তি কম, ইলেকট্রন আগে সেই অরবিটালে প্রবেশ করে। আচ্ছা, শক্তি কম বেশি, কার শক্তি কম বেশি আমরা একটু হিসাব করে দেখি। এখানে 4s, শক্তি কম বেশি হওয়ার সূত্র কি? যে n+l, যার n+l এর মান কম তার শক্তি কম। আচ্ছা, এই যে 4টা দেওয়া আছে, এই 4টা অরবিটালের শক্তি আমরা একটু হিসাব করি। তাহলে n+l, n এর মান কত? 4। এখন s মানে কত? এই যে বলেছিলাম s মানে কত? s মানে হচ্ছে 0। তাহলে কত হইলো? 4+0 মানে 4। ওকে, এখানে কত? n এর মান কত? 3 প্লাস d মানে কত? আমরা বলেছিলাম s মানে কত? 0, p মানে 1, d মানে 2। তাহলে d মানে কত? 2। তাহলে কত হইলো? 5। আচ্ছা, 4, p মানে কত? p মানে 1। তাহলে 4+1 কত হইলো? 5। আচ্ছা, 5s কত? 5 + 0 কত হইলো? 5। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে এই অরবিটালের শক্তি হচ্ছে 4,
এই অরবিটালের শক্তি হচ্ছে কত 5, এই অরবিটালের শক্তি হচ্ছে কত 5, আবার এই অরবিটালের শক্তি হচ্ছে 5। তো আমরা কি বললাম যে যে অরবিটালের শক্তি কম ইলেকট্রন আগে সেই অরবিটালে প্রবেশ করে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখলাম কোন অরবিটালের শক্তি কম, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই অরবিটালের শক্তিটা কম। কেন? এটা হচ্ছে এর মান কত বের হলো 4, তার মানে কি ইলেকট্রন আগে কোন অরবিটালে প্রবেশ করবে, ইলেকট্রন আগে পুরেস অরবিটালে প্রবেশ করবে। আচ্ছা, ইজ মোস্ট ইম্পর্টেন্ট একটা নৈবেদ্যিক, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে বলছে কি ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে কোন মৌলটি, এই ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে কোন মৌলটি। তার মানে কি আমার যে কয়েকটা অপশন দেওয়া থাকবে এই কয়েকটা অপশনের ইলেকট্রন বিন্যাস আমার আগে করতে হবে। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস আগে আমরা করে দেখি। ক্রোমিয়াম, এটা কি ক্রোমিয়াম 24 1s2 2s2 2p6 3s2 3p6 3d 6 6 12 6 18 19 20 21 22 23 24। আচ্ছা, তারপরে আমরা করি কপার 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s1 3d 10। আচ্ছা, এই দুটা থেকে অ্যান্সার বের হয়ে যাবে, আমরা একটু দেখি। তো এখানে বলছে এই নিয়ম মেনে চলবে, মানে কি ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকবে আর শেষে এস অরবিটালে একটা ইলেকট্রন থাকবে। আচ্ছা, এইটা যদি আমরা এই ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করি, শেষে কি আছে দেখো যে 3d5 3d5, দেখো তো এটার সাথে মিল আছে। এখানে কি বলছে ডি অরবিটালে কয়টা থাকতে হবে, 10টা থাকতে হবে। এখন আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখলাম ডি অরবিটালে কয়টা আছে, 5টা আছে, তার মানে কি এটা হবে না। এখন আমরা যদি কপারের দিকে একটু খেয়াল করি, কপারের ইলেকট্রন বিন্যাস যদি তুমি দেখো, কপারের এই যে দেখো তো ডি অরবিটাল এখানে কয়টা আছে, 10টা। তার মানে এটার সাথে মিলতেছে, ডি অরবিটালে কয়টা আছে 10টা, আবার এস অরবিটালে কয়টা আছে একটা, তার মানে কি অ্যান্সার কি কপার। আচ্ছা, তারপরে 6 নম্বরটা আমরা দেখি যে এন সমান 3 এবং এল সমান 2 হলে কোনটি সম্ভব। আচ্ছা, এখানে বলছে কি এন সমান কত 3, এল সমান 2, তাহলে কোনটি সম্ভব। আচ্ছা, এখানে তুমি দেখো এন সমান কত 3, এখন এল এর মান কত। আগে প্রথমেই আমি বলছি এল মানে কি কি হতে পারে, এল মানে হতে পারে এস পি ডি এফ, এই চারটা এল এর মানে এই চারটাই হতে পারে। এখন এস মানে কত 0, পি মানে কত 1, ডি মানে কত 2, এফ মানে কত 3। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে এল এর মান কত দেওয়া আছে 2। এখন তুমি এখান থেকে খেয়াল করো তো যে কোনটার মান 2, তার মানে কি ডি এর মান এখান থেকে বোঝা যাচ্ছে 2। ওকে, আবার বলি এখানে এল মানে কত 2। এখন আমরা জানি যে এল মানে এস পি ডি এফ, এই চারটা অরবিটালই হতে পারে। আমার যখন যেটা দরকার আমি তখন সেটা নিব। আচ্ছা, এখানে যেহেতু আমরা জানি এস এর মান কত 0, পির মান কত 1, ডির মান কত 2, ডির মান কত 2, এই যে ডির মান 2 মানে তুমি এটা বোঝো এটাই হচ্ছে এল এর মান। এই যে এখানে বলছে এল এর মান কত 2, তার মানে এল মানে তো এই চারটাই, তার মানে কি ডির মান 2 মানে এল এর মান 2। আচ্ছা, তাহলে 2 মানে কি ডি, তার মানে কি এখান থেকে আমরা কত পাইলাম 3, এখান থেকে কত পাইলাম ডি, তার মানে কি কোনটা সম্ভব, এই যে 3d অরবিটাল সম্ভব। আচ্ছা, তারপরে আমরা এই যে এবার আমরা একটু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো কত বারবার বারবার আসে যেগুলা সেগুলো একটু দেখি। যেখানে কি বলেছে 7 নাম্বার, যে এটা ওয়ান শট একবারে ক্যালকুলেট করে দিবে যে 1 গ্রাম মানে 1 গ্রাম সালফ্রিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন পরমাণু রয়েছে, 1 গ্রাম সালফ্রিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন পরমাণু রয়েছে। আচ্ছা, তুমি এটা একবারে অ্যান্সার করে দিবে যে এখানে চাইছে কি, এখানে চাইছে হচ্ছে পরমাণুর কত হাইড্রোজেন কতটি হাইড্রোজেন পরমাণু রয়েছে, মানে এখানে পরমাণুর সংখ্যা চাইছে। তাহলে এখানে তুমি কি করবে যে অ্যাভোগাড্রোর সংখ্যাটা তুমি আগে লিখবে 0.023 আচ্ছা, ডিভাইডেড, এরপর কি করবে তুমি এই যে সালফিউরিক অ্যাসিড আছে না, এই সালফিউরিক অ্যাসিডের তুমি আণবিক ভরটা ডিভাইডেড করে দিবে। তার মানে কি যে কোনো যৌগই তোমাকে দিয়ে যদি বলে যে এর তুমি আহ, এতে যে কতটি পরমাণু রয়েছে, তুমি কি করবে অ্যাভোগাড্রোর সংখ্যাকে ওর আণবিক ভর দ্বারা ভাগ করবে।
তাহলে ওর পরমাণু সংখ্যা বের হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা কথা, যে এখানে কিন্তু হাইড্রোজেনের, এখানে বলছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন পরমাণু রয়েছে। এখন কথা হচ্ছে এখানে হাইড্রোজেন কিন্তু দ্বিপরমাণু, এই জন্য আমরা এখানে 2 দ্বারা গুণ দিব। যেগুলা দ্বিপরমাণু, যদি দ্বিপরমাণুর কথা আসে তখন তুমি কি করবে, 2 দ্বারা গুণ করবে। এখন যদি দ্বিপরমাণুর কথা না আসে, যেমন অ্যালুমিনিয়াম, আমরা যদি অ্যালুমিনিয়ামের করি, অ্যালুমিনিয়াম যদি তোমাকে বলে অ্যালুমিনিয়ামে, সরি এখানে অ্যালুমিনিয়াম নয়, যে আচ্ছা এখান থেকে আমরা যদি, আচ্ছা মানে দ্বিপরমাণু নয় এরকম কোনো কিছু যদি তোমাকে দেয়, তুমি 2 দ্বারা গুণ দিবে না, ডাইরেক্ট এটা করে দিবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তো এখানেও তাই, যে সালফিউরিক অ্যাসিডের যদি তুমি এটা হিসাব করো, অ্যান্সারটা হয়ে যাবে, ক্যালকুলেট করে দেখো। আচ্ছা, আমরা যদি এই যে এখানে দুইটা, একটা প্রশ্ন দুই ভাবে আসতে পারে, এখানে একটা প্রশ্ন দুই ভাবে আসতে পারে, যে একটা একটা আসতে পারে এরকম, যে কতটি পরমাণু রয়েছে, যদি বলে কতটি পরমাণু রয়েছে তুমি এই হিসাবটা করবে। যদি বলে কতটি পরমাণু রয়েছে, তুমি অ্যাভোগাড্রো সংখ্যা উপরে দিবে, আণবিক ভর নিচে দিবে। আবার সেম প্রশ্ন যদি উল্টায় দেয়, যে যদি বলে যে যে সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের ভর কত, যদি সেম প্রশ্ন যদি একটু ঘুরে দেয়, যদি বলে সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণুর ভর কত, এই যে হাইড্রোজেন পরমাণুর ভর কত, তাহলে তুমি এই ঘটনাটাকে উল্টে দিবে। আগে আমরা কি লিখছিলাম, যে আচ্ছা যদি এখানে বলে ভর কত, এই যে মনোযান থাকে, ভর কত হাইড্রোজেন পরমাণুর ভর কত, তাহলে তুমি কি করবে, যে আগে কি লিখছিলাম আমরা, অ্যাভোগাড্রোর সংখ্যাটা উপরে দিয়েছিলাম আর আণবিক ভরটা নিচে দিয়েছিলাম। এবার তুমি কি করবে, যে আণবিক ভরটা উপরে দিবে আর অ্যাভোগাড্রোর সংখ্যাটা নিচে দিবে, দিলে ক্যালকুলেট করবে, অ্যান্সার বের হয়ে যাবে। এই দুইটা প্রশ্ন ঘুরে দিতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা প্রশ্ন তুমি একবারই করে ফেলে দিবে। যদি বলে যে পরমাণুর কতটি পরমাণু রয়েছে, তাহলে তুমি কি করবে, অ্যাভোগাড্রোর সংখ্যা আগে দিবা, দিয়ে আণবিক ভর দিয়ে ভাগ দিয়ে দিবে। আবার যদি বলে কত গ্রাম রয়েছে, হাইড্রোজেন পরমাণু কত গ্রাম, তাহলে তুমি কি করবে, যে তোমার আণবিক ভরটা আগে দিবে, ডিভাইডেড অ্যাভোগাড্রোর সংখ্যা দিবে, তাহলে কত গ্রাম আছে এটা বের হয়ে যাবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমরা দেখি, যে আচ্ছা এটা মুছে দিলাম। এখানে কি বলেছে, যে এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে অক্সিজেন 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 16 ইকুয়াল টু 38%, 38%। আবার অক্সিজেন 8 15, অক্সিজেন 8 15 সমান সমান 62%। আচ্ছা, হলে হলে অক্সিজেন এর অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর কত? এই যে এই নৈর্ব্যক্তিকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা নৈর্ব্যক্তিক, যে এরকম কিছু দেওয়া আছে, অক্সিজেনের অক্সিজেন 16 সমান সমান 38%, আবার অক্সিজেন 15 সমান সমান 62%, অক্সিজেনের দুইটা আইসোটোপ দিয়ে রাখছে। এখন বলছে যে তোমার যে আপেক্ষিক পরমাণু ভর কত, আপেক্ষিক পারমাণবিক ভর কত, তাহলে শর্টকাটে মারে দিবে। তুমি কি করবে, যে কি লিখবা, যে পরমাণুর ভর গুণ পার্সেন্টেজ, সূত্র হচ্ছে কি, পরমাণুর ভর গুণ পার্সেন্টেজ যোগ, আবার পরমাণুর যেহেতু দুইটা দুইটা সরি আইসোটপের দুইটা আছে, এই জন্য পরমাণুর ভর গুণ পার্সেন্টেজ ডিভাইডেড 100। ওকে, তাহলে এখন এই যে অক্সিজেন প্রথমটার পরমাণুর ভর কত, 16 গুণ পার্সেন্টেজ কত, 38%, যোগ কত, এটা কত, 15 গুণ 62 ডিভাইডেড কত, 100। তুমি এটা ক্যালকুলেশন করবে, অ্যান্সার হয়ে যাবে। যে কোনো মৌলের যদি আপেক্ষিক পারমাণবিক ভর কত বের করতে বলে, সূত্র এটাই। তুমি কি করবে, পরমাণুর ভর গুণ পার্সেন্টেজ যোগ, আবার আরেকটা পরমাণুর ভর গুণ পার্সেন্টেজ ডিভাইডেড 100, তাহলে তোমার আপেক্ষিক পারমাণবিক ভর বের হয়ে যাবে।
আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন, যে একটা পরমাণুর প্রকৃত ভর, একটা পরমাণুর একটা পরমাণুর প্রকৃত ভর হচ্ছে 3.16 গুণ 10⁻23 গ্রাম। আচ্ছা, প্রশ্নটা যদি ওইরকম করে না দেয়, এরকম করেও দিতে পারে। যে প্রশ্ন দুই ভাবে হতে পারে, আগের প্রশ্ন কিন্তু পার্সেন্টেজ দেওয়া ছিল, এখানে পার্সেন্টেজ কিচ্ছু নাই, ডাইরেক্ট দেওয়া আছে একটা পরমাণুর প্রকৃত ভর যদি এইটা হয়, এর আপেক্ষিক পারমাণবিক ভর কত। তাহলে তুমি কি করবে, যে পরমাণুর ভরটা আগে লিখবে, আপেক্ষিক পারমাণবিক ভর পরমাণুর ভরটা আগে তুমি লিখবে, লিখে কি করবে, যে কার্বন আইসোটোপের 1/12 ভর দিয়ে দিবে। কার্বন পরমাণুর 1/12 কার্বন পরমাণু আইসোটোপের 1/12 ভর 1.66 গুণ 10⁻⁻²৪, এটা দিবে, অ্যান্সার হয়ে যাবে। এখান থেকে দুইটা প্রশ্ন ঘুরে আসতে পারে, একটা যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তুমি আগের নিয়মে করবে, আর যদি বলে যে একটা পরমাণুর ভর যদি দেওয়া থাকে তুমি এভাবে করবে, একটা পরমাণুর ভর ডিভাইডেড কার্বন আইসোটোপের 1/12 দিলে অ্যান্সারটা 100% হয়ে যাবে। মোটামুটি তোমাদের তৃতীয় অধ্যায়ের এর বাইরে দুই একটা নৈবেদিক আছে যেটা তোমরা হয়তো সমস্যা মনে হতে পারে। মোটামুটি এই অধ্যায় থেকে আর কঠিন কোনো নৈবেদিক নাই, মোটামুটি পেরে যাবে সব।